আইনের শাসন প্রতিষ্ঠায় প্রধানমন্ত্রীর দৃঢ় অঙ্গীকার, বললেন কিছু মানুষ অরাজকতা তৈরি করতে চায়, যোগাযোগ শুরু করেছে বিতাড়িত শক্তির সাথে। দুঃখজনক একটি হৃদয় ঘটনা ঘটছে। একটি ছোট্ট বাচ্চাকে কিভাবে হত্যা করা হয়েছে দেখেছেন। আমরা প্রথম থেকে বলে এসেছি যে আইনের দৃষ্টিতে কোন ব্যক্তি যদি অপরাধ করে তার শাস্তি পেতে হবে। কিছু সংখ্যক মানুষ এসে বিভ্রান্ত ছড়াবে আর তারা সফল হয়ে যাবে, মানুষের ভাগ করে তারা ছিনিয়ে নিয়ে ফেলবে। এই কাজ আর হতে দেওয়া যাবে না। হামে 500 ছাড়ালো মৃতের সংখ্যা, আজও 13 শিশুর প্রাণহানির খবর জানালো স্বাস্থ্য অধিদপ্তর। আক্রান্ত এলাকায় ছুটি পাবেন না ডাক্তার, নার্স ও টিকা প্রদানকারীরা। 11টা ভেন্টিলেটর, 27টি নেবুলাইজার, 27টি অক্সিজেন ফ্লো মিটার এবং 1 লাখ স্যালাইন উইথ অক্সিলারি টিউবস এভরিথিং। প্রভাব খাটিয়ে প্রকল্প পাশ করিয়েছিলেন সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ, অভিযোগ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর, তদন্ত করে পদক্ষেপের ঘোষণা। প্রিয়জনদের সাথে ঈদ উদযাপনে বাড়ির পথে ছুটছেন ঢাকাবাসী। প্রথম দিনের ট্রেন যাত্রায় স্বস্তি, 4 জেলায় সড়ক দুর্ঘটনায় ঝরল 12 জনের প্রাণ। শুভেচ্ছা, আমন্ত্রণ যমুনা নিউজে। নুসরাত বৃষ্টির সাথে আছি। শিরোনামগুলো শুনছিলেন। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, রামিসার ঘটনা অত্যন্ত দুঃখজনক। সরকার আইনের শাসন প্রতিষ্ঠা করতে চায়, আইনের দৃষ্টিতে অপরাধী হলে শাস্তি পেতেই হবে। দুপুরে ময়মনসিংহের ত্রিশালে ধরার খাল পুনর্খনন কাজের উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী জানান, বিচার করতে হলে কিছু নিয়মকানুন অনুসরণ করতে হয়। কিছু সংখ্যক মানুষ পরিস্থিতি তৈরি করতে চায় উল্লেখ করে তারেক রহমান বলেন, রাস্তা বন্ধ করে তারা আইনের শাসন বাধাগ্রস্ত করতে চায়। অন্তর্বর্তী সরকারের আমলে কিছু দুঃখজনক ঘটনা ঘটেছিল, তখন কেবল বিএনপি ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছিল বলে জানান প্রধানমন্ত্রী। আরো বলেন, যারা এখন হইচই করছে তাদেরকে অন্তর্বর্তীকালীন সরকারের সময় খুঁজে পাওয়া যায়নি। যারা এখন দেশে ঘোলাটে পরিস্থিতি তৈরি করতে চাচ্ছে তারা মানুষের কথা বলে না। বলেন, এই গোষ্ঠী 5 আগস্টের বিতাড়িত গোষ্ঠীর সাথে আবারও যোগাযোগ শুরু করেছে। যারা অরাজক পরিস্থিতি তৈরি করতে চায় তাদের ব্যাপারে সজাগ থাকার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, অরাজকতা হলে ফ্যামিলি কার্ড, খাল খননের মতো কর্মসূচি বন্ধ হয়ে যাবে। এ সময় তিনি গাছের চারাও রোপণ করেন। দুঃখজনক একটি হৃদয় একটি ঘটনা ঘটছে। একটি ছোট্ট বাচ্চাকে কিভাবে হত্যা করা হয়েছে দেখেছেন। আমরা প্রথম থেকে বলে এসেছি যে আইনের দৃষ্টিতে কোন ব্যক্তি যদি অপরাধ করে তার শাস্তি পেতে হবে। বিচার করতে হলে সরকারের কতগুলো নিয়ম কানুন আছে। এখন আমরা খেয়াল করছি, প্রিয় ভাই বোনেরা, গত কয়েকদিন ধরে কিছু সংখ্যক মানুষ, আপনারাও খেয়াল করেছেন, পত্রপত্রিকায় দেখেছেন, আপনারা রেডিও টিভিতে দেখেছেন, আপনারা কিছু সংখ্যক মানুষ একটা পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে। আজকে যেহেতু জনগণকে 12 তারিখের নির্বাচনে বাংলাদেশের জনগণ যেহেতু বিএনপিকে ভোট দিয়ে সরকার গঠন করতে ক্ষমতা দিয়েছে, সেই জন্যই তাদের জ্বালা হচ্ছে এবং এই জ্বালার কারণেই তারা এইসব কর্মকাণ্ড করছে। দ্রোহের কবি, প্রাণের কবি নজরুল, এই প্রতিপাদ্যে 25 মে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 127তম জন্মজয়ন্তী উপলক্ষে ময়মনসিংহের ত্রিশালে নজরুল মঞ্চে আয়োজিত 3 দিনব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধন ও নজরুল পুরস্কার 2025 প্রদান অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ময়মনসিংহের ত্রিশালে আমাদের সহকর্মী হোসাইন শাহিদ অপেক্ষা করছেন আমাদের জন্য। শাহিদ, যেমনটি জানালাম দর্শকদের, যে প্রধানমন্ত্রী তো এখানে যোগ দিয়েছেন, তার আজকের দিনের বাকি যেই সফরসূচি আছে কিংবা পরবর্তী যে কর্মসূচি আছে সে সম্পর্কে একটু বিস্তারিত করে জানাবেন। আমায় নহে গো ভালোবাসো শুধু, ভালোবাসো মোর গান। কবি একসময় অভিমান নিয়ে এই ধরনের লাইন লিখেছিলেন, কিন্তু কবি কি তখন জানতেন বা বুঝতে পেরেছিলেন
কখনোই যে তার জন্মদিনে তার শৈশবের স্মৃতি বিজড়িত ত্রিশালে তিনি যে স্কুলে লেখাপড়া করতেন সেই নজরুল একাডেমি মাঠে নজরুল মঞ্চে এরকম অনুষ্ঠান হবে যেখানে প্রধানমন্ত্রী নিজে উপস্থিত থেকে 3 দিন ব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করবেন এবং ত্রিশালের সাধারণ মানুষ যারা নজরুলের ভক্ত হিসেবে সারা দেশ এবং বিদেশেও পরিচিত সেই ত্রিশালে এই বর্ণাঢ্য অনুষ্ঠান হবে। সেই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী কিছুক্ষণ আগে এসে উপস্থিত হয়েছেন, তিনি মঞ্চে উপস্থিত হয়েছেন কিছুক্ষণ আগে। সভাটি শুরু হয়েছে, উদ্বোধনী অনুষ্ঠানটি শুরুতেই বক্তব্য রেখেছেন কবি পরিবারের সদস্য খিলখিল কাজী, তিনি তার বক্তব্য কিছুক্ষণ আগে শেষ করলেন। এখানে ময়মনসিংহের ত্রিশাল উপজেলার সংসদ সদস্য মাহবুবুর রহমান লিটন তিনি বক্তব্য দিয়েছেন। তিনি প্রধানমন্ত্রীর কাছে ত্রিশালের জন্য নজরুলের ত্রিশালের জন্য ত্রিশালকে নজরুল হিসেবে ঘোষণা করার একটি দাবি এখানে তিনি জানিয়েছেন। সেই সাথে এলাকার উন্নয়নে বেশ কিছু দাবি প্রধানমন্ত্রীর কাছে তিনি করেছেন। এই মুহূর্তে আলোচনা সভা চলছে। এই আলোচনা সভার পর উদ্বোধনী ঘোষণার পর এক সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে এবং এই যে মাঠটিতে অনুষ্ঠানটি হচ্ছে এই মাঠের পাশেই মাঠের আরেকটি ভাগে 3 দিন ব্যাপী নজরুল গ্রামীণ যে মেলা, সেই মেলা অনুষ্ঠিত হবে এবং সেই মেলার যে প্রস্তুতি সেটি সম্পন্ন হয়েছে। একটি বিষয় জানিয়ে রাখি যে ময়মনসিংহের ত্রিশালে এই নজরুল জন্মজয়ন্তী ঘিরে কিন্তু দীর্ঘদিন ধরে এলাকার মানুষ খুব উচ্ছ্বাসিত থাকেন এবং অনেকেই আছে যারা বাবার বাড়িতে বেড়াতে আসেন, মেয়েরা যাদের বিয়ে হয়ে গেছে এই দিনটি উপলক্ষ করে। 2টি ঈদের পর আরেকটি যে উৎসব উদ্দীপনার সাথে উদযাপন হয়ে থাকে ত্রিশালে মানুষের কাছে, সেটি হচ্ছে নজরুল জন্ম জয়ন্তী। সব মিলে আশা করছি যে ভালোভাবে এই জন্ম জয়ন্তী অনুষ্ঠানগুলো তারা কাটাবে, এমনটাই প্রত্যাশা করছেন এলাকার সাধারণ মানুষ, নজরুল ভক্তরা রয়েছেন। শুনছিলাম আপনার মাধ্যমে, ধন্যবাদ শাহিদ। রাজধানীর পল্লবীতে শিশু রামিসা ধর্ষণ ও হত্যার ঘটনায় ডিএনএ রিপোর্ট 72 ঘন্টার মধ্যে পেলে ঈদের আগেই চার্জশিট দেওয়া হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। সেক্ষেত্রে ছুটির পরপরই বিচার শুরু করা যাবে। মন্ত্রী বলেন, আলোচিত এই মামলার বিচার এমনভাবে শেষ করা হবে যাতে জনমনে প্রশ্ন না ওঠে। শিশু রামিসার ধর্ষণ ও হত্যার ঘটনায় ক্ষুব্ধ পুরো দেশ। ধর্ষক সোহেল রানার দ্রুত বিচারের দাবিতে আন্দোলন বিক্ষোভ করছেন নানা শ্রেণী পেশা মানুষ। প্রধানমন্ত্রী ভুক্তভোগীর পরিবারে গিয়ে ন্যায় বিচারের আশ্বাস দিয়েছেন। বৈষম্য করে থাকে। রাজধানীতে লিগ্যাল এইডের এক অনুষ্ঠানে আইনমন্ত্রী কথা বলেন। মামলা জট, বিচার ব্যবস্থা, নানা সমস্যা ও করণীয় নিয়ে। মৃত্যুদণ্ড অনুমোদনের জন্য হাইকোর্টে আসলে পেপার বুক তৈরিতে অনেক সময় লেগে যায়, এটা নিয়ে কাজ চলছে। মন্ত্রী জানান, বৈষম্যমূলক আইন বাদ দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। আইনি যেটুক ফাঁক আছে সেটা বাদ রেখে যদি আমরা চার্জশিটে যাই, সেটা নিয়ে আমাদের ফ্যাটাল ইনজুরি থেকে যাবে প্রসিকিউশনে। ডিএনএ ইজ এ ভেরি ইম্পর্ট্যান্ট পিস অফ এভিডেন্স। আমার যেখানে ডিএনএ করার সুযোগ আছে আমরা সেখানে কেন করব না? একটা ডিএনএ রিপোর্ট আসতে কয়েক সপ্তাহ লেগে যায়, এমনকি কয়েক মাস লেগে যায়। এ সময় উঠে আসে রামিসা ধর্ষণ ও হত্যার বিষয়টিও। আইনমন্ত্রী বলেন, ডিএনএ রিপোর্ট ছাড়া চার্জশিট দিলে বিচার প্রশ্নবিদ্ধ হবে। রামিসার ডিএনএ আসতে 72 ঘন্টার বেশি সময় লাগবে না আশা করি, ইনশাল্লাহ। আমরা ঈদের আগে যদি চার্জশিটটা দিতে পারি, ঈদের পরপর আমরা বিচারিক প্রক্রিয়া শুরু করতে যা যা কর্মসূচি আছে সব কর্মসূচি গ্রহণ করে এই বিচারটাকে ত্বরান্বিত করার জন্য যতটা প্রত্যাশা করে আমরা আশা করি সেই প্রত্যাশা পূরণ করতে আমরা সক্ষম হব। আসাদুজ্জামান বলেন, আইনের প্রয়োগ যেন সবার জন্য সমান হয় সেদিকে সরকারের নজর আছে। নেত্রকোনার শিশু মেঘলার ধর্ষণের ঘটনা গভীরভাবে মনিটর করা হচ্ছে বলেও জানান আইনমন্ত্রী। কিন্তু ন্যায় বিচারের পথকে সঠিক ধারায় নিয়ে যাওয়ার জন্য প্রসিকিউশনের পক্ষ থেকে যা করণীয় সবই আমরা করব। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। হাম ও উপসর্গে মৃত্যুর মিছিল থামছেই না। গত 24 ঘন্টায় 4 জেলায় আরও 7 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সিলেটেই 4 জনের প্রাণ গেছে। হামের প্রাদুর্ভাব শুরুর পর থেকে এ নিয়ে সিলেটে 51 জন মারা গেল। গত 24 ঘন্টায় হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছে 43 জন। ময়মনসিংহ মেডিকেলে ভর্তি হয়েছে 24 ঘন্টায় 29 জন। মোট ভর্তি 100 রোগী। বরিশাল শেরে বাংলা মেডিকেলে হামের উপসর্গ নিয়ে 1 শিশু মারা গেছে। রাজশাহী মেডিকেলে 24 ঘন্টায় 5 জন রোগী নতুন ভর্তি হয়েছে। মোট চিকিৎসাধীন 73 জন। বরিশাল, রংপুর, খুলনা, চট্টগ্রাম বিভাগের বিভিন্ন হাসপাতালে রোগীদের ভিড় রয়েছে। একসময় নিয়ন্ত্রণে থাকা এই রোগ আবারও ভয়ঙ্কর হয়ে ওঠে উদ্বিগ্ন অভিভাবকরা।
হামে আক্রান্ত এলাকার হাসপাতালগুলোতে ডাক্তার ও নার্সরা ঈদুল আজহার ছুটি পাবেন না বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। দুপুরে সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি একথা জানিয়েছেন। এ সময় রেড ক্রিসেন্টের পক্ষ থেকে স্বাস্থ্য খাতে সহায়তার জন্য স্বাস্থ্যমন্ত্রীর কাছে 11 সেট ভেন্টিলেটর, 27 সেট নেবুলাইজার, 27 সেট অক্সিজেন ফ্লোমিটার, 1 লাখ নর্মাল স্যালাইন হস্তান্তর করা হয়। সেই সাথে 2400 রোগীকে 10,000 করে 2,40,00,000 টাকা দেওয়ার কথাও জানান মন্ত্রী। হাম ছোঁয়াচে রোগ হওয়ায় আক্রান্ত শিশুদের ঈদের সময় ভিড়ে কিংবা আত্মীয় স্বজনের বাসায় না নিয়ে যাওয়ার অনুরোধ জানান তিনি। অভিযোগ করেন, হামের এই প্রকোপ এবং 5 শতাধিক শিশুর মৃত্যু হয়েছে বিগত সরকারের ব্যর্থতায়। থ্যাংক ইউ ভেরি মাচ। হুমায়ুন কবির। বিচার করার চাইতে আমাদের বুকের বাচ্চাদেরকে বাঁচানোর জন্য এখন সবাই চেষ্টা করতেছে। এটাতে থাকি, আগে এটা মিট আপ করি। আমরা খুঁজে এখন আমরা টিকা দিচ্ছি, মাইকিং করাচ্ছি, যারা বাদ পড়েছে তাদেরকে টিকা দানের জন্য। সুতরাং ইট হ্যাজ বিকাম এ কন্টিনিউয়াস প্রসেস। আওয়ামী লীগ ও অন্তর্বর্তী সরকারের আমলে স্থানীয় সরকার বিভাগের উন্নয়ন কর্মকাণ্ডে যে দুর্নীতি অনিয়ম হয়েছে তা তদন্তে 7 সদস্যের কমিটি করেছে সরকার। দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের এই তথ্য জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেন, 2009 থেকে 2026 সাল পর্যন্ত স্থানীয় সরকার বিভাগ এবং এর আওতাধীন দফতর সংস্থাগুলোর কার্যক্রম খতিয়ে দেখবে এই কমিটি, যার প্রতিবেদন দেয়া হবে 60 কর্মদিবসের মধ্যে। প্রতিমন্ত্রী আরও বলেন, অন্তর্বর্তী সরকারের সময় একটি প্রকল্পে সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া সচিবের স্বাক্ষর ছাড়া এই ফাইল অনুমোদন করেছিলেন, যা বিধি বহির্ভূত। সে বিষয়ে তদন্ত করা হবে। পিরোজপুরের উন্নয়ন প্রকল্পে অনিয়মের অভিযোগ তুলে প্রতিমন্ত্রী বলেন, টেন্ডার দেওয়ার পর কোনো কাজ না করেই প্রায় 6,000 কোটি টাকা উত্তোলন করা হয়েছে। এ কারণে গত 2 বছর ধরে জেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্প বন্ধ রয়েছে। প্রতিমন্ত্রী জানান, শিগগিরই পিরোজপুরের সরেজমিন পরিদর্শন করে বন্ধ প্রকল্পগুলো পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হবে। অন্তর্বর্তীকালীন সরকারের সময় একজন উপদেষ্টা সচিবের স্বাক্ষর ছাড়াই উনি জোর করে ফাইল নিয়েছে, নিজে স্বাক্ষর করে অনুমোদন দিয়েছেন। এরাও এই তদন্তের মধ্যে আসবে, যেটি একদম রুলস অফ প্রসিডিওর, রুলস অফ বিজনেসের পরিপন্থী। কারণ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত সচিবের সই ব্যতি রেখে কখনোই মন্ত্রী একটি ফাইল অনুমোদন দিতে পারে না। ঈদ উপলক্ষে রাজধানী ছাড়তে শুরু করেছেন নগরবাসী। ভোগান্তি এড়াতে বাড়ির পথ ধরেছেন আগে ভাগে। সকাল থেকে কমলাপুর রেল স্টেশনে যাত্রী চাপ দেখা যায়, তবে বাস ও লঞ্চ টার্মিনালে বাড়তি চাপ ছিল না। এদিকে নৌপথে যাত্রীদের নিরাপত্তায় টহল কার্যক্রম চালাচ্ছে কোস্টগার্ড। পরিবার প্রিয়জনের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করতে শহর ছাড়তে শুরু করেছেন নগরবাসী। কমলাপুর রেল স্টেশনে ছিল যাত্রী চাপ, তবে নেই হুড়োহুড়ি। যাত্রীরা জানালেন, কিছুটা বিলম্বে ট্রেন ছাড়লেও স্বাচ্ছন্দ্যে তারা বাড়ি ফিরতে পারছেন। নানু বাসায় যাচ্ছি। বাসের যানজটে মানে একটু ঝামেলা থাকে, এর জন্য আমরা সবসময় ট্রেনটাই প্রেফার করি, ট্রেনেই যাই, ভালো লাগে। আমরা অনলাইনে টিকিট কেটেছি, 3টা পাইছি আর বাকি 2টা পাইনি। ঈদের নামাজ পড়বো, তারপরে খাবার খাবো, সবাইকে মাংস ভাত করে দিব। রেল সচিব জানালেন, শিডিউল বিপর্যয় কমাতে তারা তৎপর। যাত্রী দুর্ভোগ লাঘবেও দিলেন আশ্বাস। গতবারেরটা পর্যালোচনা করে যেখানে যেখানে আমাদের ডেফিসিয়েন্সি ছিল বলে আমরা মনে করছি, যেমন ছাদে ওঠা, এটা যাত্রীদের নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ, তাই না? ঠিক আছে, এই ব্যাপারটি আমরা দেখবার জন্য আমি একটু আগে আলোচনা করেছি। সরকারি ছুটি শুরু না হওয়ায় বাস টার্মিনালে নেই তেমন যাত্রী চাপ। যারা সড়ক পথে ঘরমুখ, তারা জানালেন, যানজট ও নিরাপত্তার বিষয় মাথায় রেখেই ফিরছেন আগে ভাগে। ভোগান্তি তেমন আহামরি এখনো দেখছি না। আর হ্যাঁ, ইনশাল্লাহ ঈদের একটা তো আনন্দ আমেজ তো আছে। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী মনে আশা করা যায় আগের তুলনায় ভালো হবে ইনশাল্লাহ। যাত্রী নাই ভাই, যাত্রী নাই, মগের বাস যাত্রী নাই, কোনো যাত্রী নির্দেশ চাপ নাই। জামালপুর রুটের কোনো যাত্রী নাই, অন্য রুটের যাত্রী নাই। সদরঘাট লঞ্চ টার্মিনালের পন্টুনে নির্ধারিত রুটে নৌযান থাকলেও যাত্রী চাপ অনেক কম। ফাঁকা রেখেই লঞ্চ ছাড়ছেন অনেকে। টার্মিনালের ফাঁকা শান্ত পরিবেশ যাত্রার জন্য বেশ উপভোগ্য। অনেক পদ্ধতি সচেতন আছে, যাত্রী যাতে সুস্থ মতো যাইতে পারে, আমরা সেটা দেখতে পাই। এদিকে ঈদ উপলক্ষে নৌপথ ও লঞ্চ টার্মিনালের নিরাপত্তায় কাজ করছে বাংলাদেশ কোস্টগার্ড। মহাপরিচালক জানান, সদরঘাট সহ দেশের সব লঞ্চ টার্মিনাল এবং নৌপথের নিরাপত্তায় টহল পরিচালনা করছেন কোস্টগার্ডের সদস্যরা। গরুর পরিবহন এবং মানুষের পরিবহনের সময় যাতে যাত্রাপথেও কোনো ধরনের কোনো সমস্যা না হয়, সেদিকে আমরা আমাদের দৃষ্টি রাখছি এবং আমাদের নজরদারি রাখছি এবং পেট্রোলের মাধ্যমে এটা আমরা কাভার করছি।
মহাপরিচালক আরও জানান, অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সাথে সমন্বয় করে দুর্ঘটনা প্রতিরোধে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। 4 জেলায় সড়ক দুর্ঘটনায় 13 জন নিহত হয়েছে। এর মধ্যে শুধু কুষ্টিয়াতেই 5 জনের প্রাণ গেছে। সকালে কুষ্টিয়ার খোকসা উপজেলার শিমুলিয়া বাস ট্রাকের সংঘর্ষে 5 জন নিহত হন, 25 জন আহত হন। পুলিশ জানায়, রাজবাড়ী থেকে কুষ্টিয়া যাচ্ছিল যাত্রীবাহী একটি বাস। একই দিক থেকে ছেড়ে যাওয়া বালুবাহী ডাম্প ট্রাককে ওভারটেক করে বাসটি। অপর দিক থেকে আসা গরুবাহী ট্রাকের সাথে সংঘর্ষ হলে যাত্রীবাহী বাসটি খাদে পড়ে যায়। ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে পুলিশ ও ফায়ার সার্ভিস। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিলে 5 জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। দিনাজপুরের ঘোড়াঘাটে পণ্যবাহী ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের 3 আরোহী নিহত হয়েছে। সকালে উপজেলার রানীগঞ্জ বাজার এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, একটি মোটরসাইকেলে করে শাখা রোড থেকে রানীগঞ্জ বড় মসজিদের সামনের পাকা রাস্তায় উঠছিলেন 3 আরোহী, আলামিন, সৈকত, কাইয়ুম। এ সময় দিনাজপুরগামী একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই একজন নিহত হন। পরবর্তীতে আহত অপর 2 জনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদেরও মৃত ঘোষণা করেন। ঘটনার পর ঘাতক ট্রাকটি হেফাজতে নিয়েছে পুলিশ। এছাড়া যশোর সদর উপজেলার চাউলিয়ায় সড়ক দুর্ঘটনায় 4 জন, ফেরুদপুরের ভাঙায় প্রাণ গেছে 1 জনের। রাষ্ট্র সংস্কারের চেয়ে ভাগবাটোয়ারার রাজনীতিতে ব্যস্ত হয়ে পড়েছে বিএনপি, এমন মন্তব্য করেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। দুপুরে ঝালকাঠিতে দলীয় এক কর্মসূচিতে যোগ দিয়ে তিনি দাবি করেন, জুলাই সনদ বাস্তবায়ন না করে বিএনপি রাষ্ট্রকে সংকটের দিকে ঠেলে দিয়েছে। অভিযোগ করেন, বিএনপি নেতাকর্মীরা লুটপাট, দখল, খুন, চাঁদাবাজির মাধ্যমে দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টি করেছে। এতে দেশের মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে। বলেন, ন্যায়ভিত্তিক রাজনীতি প্রতিষ্ঠা ছাড়া দেশের সংকট কাটবে না। পরে পিরোজপুর জেলা শাখার উদ্যোগে রুকন সম্মেলনে যোগ দেন তিনি। রাজনৈতিক পরিস্থিতিতে নির্বাচনোত্তর এই সংকট সরকারি দল তৈরি করেছে। খুন, রাহাজানি, জ্বালানির দাম, তেলের দাম, খামে প্রতিদিন এই কত শত শিশু মারা গেল। সরকার সব জায়গায় ব্যর্থ হয়ে যাচ্ছে। জনগণের দেওয়া প্রথম প্রতিশ্রুতি ভঙ্গ করেছে বলে মহান আল্লাহ তাআলা এই সরকারের প্রতি আমরা অসন্তুষ্ট হয়ে যাচ্ছি। যারা জাতির কাছে কথা দিয়ে কথা রাখে না, মহান আল্লাহ তাআলা সেই সব লোকদেরকেও পছন্দ করেন। এ পর্যায়ে আপনাদেরকে পশুর হাট থেকে ঘুরিয়ে আনবো। জামালপুরে যাচ্ছি, সহকর্মী সাগর ফরাজি অপেক্ষা করছেন। সাগর, আপনি এখন যেই হাটে আছেন সেখানে পশু বেচা কেনা কতখানি জমজমাট? মানুষ তো এখানে ভরপুর মনেই হচ্ছে যে হাট জমে উঠেছে, এবং অনেকে তো ঢাকায় যারা আছেন তারাও গ্রামের দিকে যাচ্ছেন এবং দেখছেন। পশুর দরদাম কেমন? প্রথমে যদি বলতে চাই, এখন হাটে ঢুকলে একটি ডাকে শোনা যায় যে দাম কত। আমার পেছনে যেমনটি দেখতে পাচ্ছেন যে সারিবদ্ধভাবে এই গরুগুলো রাখা আছে, পাশাপাশি মানুষেরও কিন্তু একটা জমজমাট ভিড় আমরা দেখতে পেয়েছি। আমি সকাল থেকে এই হাটটি রয়েছি। প্রথম দিকে অর্থাৎ দুপুর বেলা গড়ানোর পরেই কিন্তু হাটটি বসতে শুরু করেছে। এই অঞ্চলটি যেহেতু জামালপুর ইসলামপুর উপজেলা একটি, এই উপজেলার যে প্রান্তিক পর্যায়ে যারা খামারে রয়েছেন সেই খামারেরা কিন্তু এখানে এসে এই গরুগুলো কিন্তু নিয়ে এসেছেন এবং কি তারা গরুগুলোকে হাটে তুলছেন এবং কি বিভিন্ন রকমের দাম তারা চাচ্ছেন। আমি কয়েকজন খামারের সাথে কথা বলেছি, যে বিষয়টি লক্ষ্য করলাম যে মাঝারি এবং কি ছোট গরুর চাহিদা কিন্তু বেশি, পাশাপাশি এখানে এসেছেও কিন্তু মাঝারি ও ছোট গরু। আপনি হয়তো বা ক্যামেরার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই গরুগুলো কিন্তু 1,30,000 থেকে 1.5 লাখ বা 1,10,000 এই দামে কিন্তু বিক্রি হচ্ছে বা দাম দর করা হচ্ছে। তো সব মিলে যদি বলতে চাই, জামালপুরের বেশ কয়েকটি হাটে কিন্তু আমরা গত কয়েকদিন যাবতীয় ঘুরছিলাম, দেখছিলাম যে ঠিক এরকমই কিন্তু জমজমাট বেচা কিনা শুরু হয়েছে। বিশেষ করে ঈদের আর মাত্র 5 দিন বাকি। এই 5 দিনে কিন্তু মোটামুটি যারা কোরবানি দিবেন, যারা কোরবানির জন্য গরুর কিনবেন বা পশু কিনবেন, তারা কিন্তু এখন হাটে আসা শুরু করছে। আরেকটি বিষয় বললেন যে ঢাকা থেকে যারা আসছেন তারা কিন্তু এই গ্রামের হাটগুলোতে, অর্থাৎ এই উপজেলা পর্যায়ে যে হাটগুলো রয়েছে সেই হাটগুলোতে কিন্তু বেশি কিন্তু আসছেন। তো সব মিলে বলা চলে যে কুরবানির পশুর হাট কিন্তু এখন জমজমাট চলছে। এই যে জেলার কিন্তু তথ্য যদি একটু জানিয়ে রাখতে চাই যে এখন জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা যে বিষয়টি জানিয়েছেন, এখন কিন্তু 1,07,000 গরু কিন্তু প্রস্তুত রয়েছে জামালপুর জেলার জন্য। পাশাপাশি 25,000 কিন্তু অর্থাৎ 25,000 গরু কিন্তু বাইরে চলে যাবে, এমনটাও জানিয়েছেন বৃষ্টি।
শুনছিলাম আপনার মাধ্যমে। ধন্যবাদ সাগর। বন্ধ কলকারখানা চালু এবং স্থবির অর্থনীতি চাঙ্গা করতে 60,000 কোটি টাকার নীতি সহায়তা প্যাকেজ ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। এটি বাস্তবায়ন হলে অর্থনীতি চাঙ্গা হওয়ার পাশাপাশি 25 লাখ মানুষের কর্মসংস্থান হবে। দুপুরে বাংলাদেশ ব্যাংকে প্রণোদনা প্যাকেজ ঘোষণা এসব কথা বলেন গভর্নর মুশতাকুর রহমান। 60,000 কোটি টাকার নীতি সহায়তার মধ্যে 41,000 কোটি টাকা পুনর অর্থায়ন তহবিল, আর বাকি যে 19,000 কোটি টাকা তা দেবে সরকার। 4% সুদে পুনঃ অর্থায়ন করবে বাংলাদেশ ব্যাংক এবং 7% সুদ গ্রাহককেই দিতে হবে। তবে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য এই যে সুদের হার জানালাম সেটি একটু বাড়তে পারে। প্রণোদনা প্যাকেজ ঘোষণা অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেছেন যে প্রণোদনা প্যাকেজ সুদ হারে 6% ভর্তুকি দিবে সরকার। এখানে টাকা ছাপানোর কোনো বিষয় নেই, পুরোটাই ব্যাংকিং সেক্টরের অর্থ।